এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজ পেয়েছি কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান আলমগীর স্যারকে। ৩২,০০০ মামলার শুনানি রয়েছে ২৮ তারিখ। সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা স্যারের নিকট থেকে জেনে নেব। স্যার, যে ৩২,০০০ মামলায়, যে প্রিয়াঙ্কা নস্করের মামলায় কোন কোন প্রসঙ্গ নতুনভাবে উঠে আসতে পারে এবং এই মামলার সঙ্গে কি কোনো কাট অফ মামলার সম্পর্ক রয়েছে, যদি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। দেখুন, যেটা মেন দুটো মামলা, মানে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এসএসসির মামলা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পরে প্রত্যেকেই ভীত, সন্ত্রস্ত এবং একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যেটা সুস্থ পরিবেশ অবশ্যই তো বলাই যাবে না। মানে মামলা ক্যান্ডিডেটরা কোর্টে আসে মামলা করার জন্য, যারা তারা বঞ্চিত নিজেদেরকে মনে করে বলেই তো আসে। এবার এক পক্ষের বঞ্চনা প্রতিকার পেতে এখানে আসা মানে কিন্তু আর এক পক্ষের জন্য সেটা ভয়ের কারণ নয়। হ্যাঁ, যদি আপনি দুর্নীতিতে জড়িত থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ভয়ের কারণ আছে বই কি, কিন্তু মামলা করা হলো মানেই যে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বিশেষ করে এমন হাইপ একটা ক্রিয়েট করা হয়েছে যে এই মামলা ধরুন আগামী সপ্তাহে যেটা ডিভিশন বেঞ্চে ম্যাট 873 মানে 873 যে অ্যাপিলটা, মানে প্রিয়াঙ্কা নস্করের মামলা বলে যেটা বিখ্যাত, প্রত্যেকটা মামলা একটা ট্যাগলাইন জুড়ে যায়, সেরকম প্রিয়াঙ্কা নস্করের মামলা বলে যেটা বিখ্যাত, এবং এই মামলাটার আগামী সপ্তাহতে টু বি মেনশনডে থেকে মামলাটা শুনানি শুরু হবে। সম্ভবত আগামী শুনানিতে কোন দিন থেকে এটা কন্টিনিউ শুনানি হবে সেইটাই ঠিক হবে, যেহেতু সব পক্ষ সেদিন ওদিন উপস্থিত থাকবে। তারপরে ওএমআর মামলাটা নিয়ে আমরা এর আগেও বহু আলোচনা হয়েছে। ওএমআর মামলাতে টেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এবার এই মামলাগুলোর ফলে সবাই যারা চাকরি করছে ইন সার্ভিস, তারা যারা চাকরির জন্য এখানে এসেছে, তারা সব পক্ষই খুব উৎকণ্ঠিত হয়ে আছে। এবার কি হতে পারে, মানে আমরা যেরকম একটা প্রপার সলিউশন, যে সময় প্রিয়াঙ্কা নস্করের মামলাটাতে তো অলরেডি চাকরি বাতিল হয়ে আছে, এবার সেইগুলো কি ফিরবে চাকরি, নাকি নতুন করে আবার ইন্টারভিউ প্রসেস হবে, যেটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল সেটাই দেখার। তবে যেমনটা যে বেঞ্চে মামলাটা গেছে, জাস্টিস তপব্রত চক্রবর্তী সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চ, যদি একটু আমরা পিছনে যাই তাহলে আমরা দেখব যে এই বেঞ্চেই কিন্তু, মানে ইনার নেতৃত্বাধীন বেঞ্চেই, যদিও এই বেঞ্চটাই নয় কিন্তু ইনার নেতৃত্বাধীন বেঞ্চেই কিন্তু আপার প্রাইমারির মামলারও শুনানি হয়েছিল। জাস্টিস তপব্রত চক্রবর্তী সাহেব এই ফিল্ডে এডুকেশন সংক্রান্ত যে সমস্ত মামলা এবং সিলেকশন প্রসেসে যে সমস্ত মামলা, সার্ভিস ম্যাটার, এই ফিল্ডে ওনার প্রচুর অভিজ্ঞতা। আপার প্রাইমারি মামলা উনি খুব সুন্দরভাবে ডে টু ডে বেসিসে হিয়ারিং করে প্রত্যেককে বলার সুযোগ করে দিয়ে কিন্তু নিষ্পত্তি করেছিলেন। সেখানে যারা অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন ফাইল করে যারা অ্যাডেড রেসপন্ডেন্ট বা অ্যাডেড পিটিশনার হতে চেয়েছিলেন, মানে পিটিশনারের কজকে সাপোর্ট করা হোক বা রেসপন্ডেন্ট হিসেবে অপোজ করা হোক, প্রত্যেককে কিন্তু ওনার বলার সুযোগ দিয়েছিলেন। এবং স্কুল সার্ভিস কমিশনও কিন্তু সেই সময়তে খুব সুন্দরভাবে, যে করা ক্যান্ডিডেটদের মধ্যে থেকে কেউ যদি প্যানেলে আসার জন্য উপযুক্ত হয়, বা দেখা গেল প্যানেলে এমন কেউ আছে তার থেকে বেশি স্কোর, বা কোনোভাবে তাকে বঞ্চিত করা হয়েছে এরকম যদি মনে হয়, ওরা তাদের কেসকে কনসিডার করার জন্য কোর্টও বলেছিল এবং এসএসসিও সেই সময় বলেছিল। তো এই রকম অপরচুনিটি আমরা অপেক্ষা করছি, কারণ হচ্ছে এই মামলাতে যেখানে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, এই মামলাতে এমন অনেক ক্যান্ডিডেট আছে, যেহেতু কাট অফ মামলাটা বলে ইন্ডিভিজুয়ালি অনেক প্রত্যেক জেলাভিত্তিক যে কাট অফ মামলাগুলো হয়েছিল সেগুলোর প্রত্যেকটারই ভবিষ্যৎ এই মামলার উপর নির্ভর করছে। এমন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা কিন্তু দেখাতে পারবে যে যারা চাকরি করছে তাদের থেকে আমাদের স্কোর বেশি উইদাউট ইন্টারভিউ। কারণ হচ্ছে মাথায় রাখতে হবে যে এই সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ স্কোরটা জানে না, কারণ সবারই ইন্টারভিউ স্কোর পাবলিশ হয়নি। জাস্টিস অমৃতা সিনহা একবার পাবলিশ করতে বলেছিলেন, তারপর সেটা ডিভিশন বেঞ্চ স্টে করে দেয়। সুতরাং উইদাউট ইন্টারভিউ বেসিক স্কোর বা একই স্কোর বা সামান্য কম স্কোর এরকম ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর। তাহলে যদি কোর্ট নতুন করে ইন্টারভিউয়ের কথা বলে সিলেকশন প্রসেসকে বাদ করে, তাহলে সবাই আবার ইন্টারভিউ দিল, সেখানে কিছু বলার নেই, সবাই যদি নতুন করে ইন্টারভিউ বসার সুযোগ পায়। যদি কোর্ট সে রাস্তায় না হাঁটে, তাহলে এই যে ক্যান্ডিডেট যারা বিভিন্ন কাট অফ মামলার সঙ্গে যুক্ত এবং এখানেও অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন ফাইল করেছে প্রিয়াঙ্কা নস্করের মামলায়, তাদেরকে কোর্ট কীভাবে সুযোগ দেবে, এটাই হচ্ছে এখন দেখার। যেমনটা আপার প্রাইমারি ক্ষেত্রে কোর্ট বলেছিল, কেউ এসএসসিও বলেছিল যে কেউ যদি বেশি স্কোর করে তাকে আমরা কনসিডার করব, এখানেও কি সেটা হবে? কারণ আমাদের দাবি হচ্ছে সেটাই হবে, কারণ আমাদের ক্যান্ডিডেট যদি আমরা দেখাতে পারি যে বেশি স্কোর করছে তাহলে তাকে চাকরি দাও।
তুমি যদি প্যানেলে হস্তক্ষেপ করতে না চাও, বোর্ডও যদি না চাই যে প্যানেলে আমি হস্তক্ষেপ করতে চাইছি না, প্যানেলটা আমার বেঁচে থাকুক, তাহলে এদেরকে চাকরি দিতে হবে। যারা দেখাতে পারছে যে আমরা পেয়েছি, এবার তারা দেখাতে পারছে শুধুমাত্র তাদের টেট ওয়েটেজ অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে, তাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের স্কোর তারা জানে না, তাহলে সেইগুলো অ্যাড করলে তো স্কোর অনেক বেশি হবে। সুতরাং এখানে একটা কিন্তু এই ব্যাপারেই মেনলি আমার মনে হয় একটা বড় তর্ক উঠবে মামলার শুনানি চলাকালীন, যে প্রচুর ক্যান্ডিডেট এরকম আছে যারা কিন্তু দেখাতে পারবে যে স্কোর আমাদের বেশি। বিশেষ করে বেশ কিছু জেলাতে, মানে হাওড়া, মালদা, এই সমস্ত জেলাতে তো কাট অফ অনেক কম নেমেছিল, যদিও পরবর্তীকালে পর্ষদের তরফ থেকে একটা নোটিফিকেশন নিয়ে এসে চেষ্টা করা হয়েছিল ব্যাপারটা ধামাচাপা দেওয়ার, যে এখানে কিছু ভুল আছে। তো সেই নোটিফিকেশন এসেছিল 2022-এর নভেম্বর মাসে, আমরা 25 সালের এপ্রিল মাসে দাঁড়িয়ে আছি, এরপরে পর্ষদ কোনো নোটিফিকেশন আর নিয়ে আসেনি। সুতরাং যে ব্রেকআপ অফ স্কোরটা দিয়েছিল 2022 সালে, সেটাকে যদি আমরা ধরে নিই, তাহলে অনেক ক্যান্ডিডেট এমন আছে যে যারা চাকরি করছে তাদের থেকে বেশি স্কোর। এবার এইটা কোর্ট কী করে রিজার্ভ করবে সেটাই দেখার। যদি কোনো গঠনমূলক কিছু করা যায়, যে কাউকে আমি যারা বেশি পেয়েছে তাদেরকে বোর্ড অ্যাকোমোডেট করুক, কোর্ট সেই নির্দেশ দেখ। যদি সেটা না সম্ভব হয়, তাহলে তো নতুন করে ইন্টারভিউ ছাড়া আমি কোনো রাস্তা দেখছি না, যেমনটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল। তো এইটাই এখন দেখার কি হচ্ছে।